মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, ভারতের শঙ্কায় ছিলাম বলেছেন জামায়াতের আমির। দিনে দুপুরে মালামালের সঙ্গে শিশুকেও নিয়ে গেল ডাকাতরা। হানিমুন পিরিয়ড শেষ, নির্বাচনী রোডম্যাপ দিন বলেছেন রাশেদ প্রধান। পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হচ্ছে বললেন রিজওয়ানা। এবার মহাসমাবেশের ডাক সাতপন্থীদের। বেনাপুলের শহীদ আবদুল্লার দাফন। অভয়নগরে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ মাদক সহ আটক ৩। নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু। ওয়ানডে র্যাঙ্কিং থেকে সাকিবের নাম সরিয়ে নিয়েছে আইসিসি। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আরিফ। শুনছিলেন প্রধানের শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তবে ভারতের সহযোগিতায় স্বাধীনতার সুফল না পাওয়ার শঙ্কায় ছিল বলে দাবি করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে তিনি একথা বলেছেন। ৭১ দলের অবস্থান নিয়ে তিনি বলেন, আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, আমরা আশঙ্কা করেছিলাম ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয় তাহলে স্বাধীনতার সুফল পাওয়া যাবে না। এরপরেও এটা সঠিক যে জামায়াত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তীতে পাকিস্তানের শাসক গোষ্ঠী তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল। মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এরপর স্বাধীন বাংলাদেশকে আমরা আমাদের কলিজা দিয়ে ভালোবেসে কবুল করে নিয়েছি। তিনি আরও বলেন, তখনকার সময়ে আমাদের চিন্তা বিজয়ী হয়নি, সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জনগণ মূল্যায়ন করবে আমাদের সেই ভূমিকা কতটা যথার্থ ছিল। রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি করতে ঢুকে মালামালের সঙ্গে এক শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে লালবাগ টাওয়ারের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে। ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। পুলিশের লালবাগ বিভাগের ডিসি জসিমউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, শিশুটির মা সরকারি চাকরি করেন, তারা আজিমপুর এলাকায় ভাড়ার বাসায় থাকেন। ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা শিশুটিকে নিয়ে গেছে। এ ঘটনায় পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনার পর ফুটফুটে শিশুটির ছবিসহ একটি পোস্ট ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ডাকাত একজন মহিলা আর দুজন পুরুষ বলে জানিয়েছেন একজন প্রতিবেশী। জুবায়ের পন্থীদের পর এবার মহা সমাবেশের ডাক দিয়েছে তাবলিগ জামাতের একাংশ দিল্লির মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা। আগামী ৭ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহা সমাবেশ করবেন তারা। সাতপন্থী কাকরাইল মার্কাজ মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আজিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। ফলে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার সকালে কাকরাইলের মার্কাজ মসজিদে প্রবেশ করে সেখানে অবস্থান নেন সাতপন্থীরা। এ কারণে ভোর থেকে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ হয়ে যায়। এছাড়া নিরাপত্তার স্বার্থে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গীর ইজতেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্র হচ্ছে। দুপক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। ২০২৫ সাল নাগাদ সব সরকারি নির্মাণে পোড়ানো ইটের ব্যবহার বন্ধ হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সরকারি অফিসে ইতোমধ্যে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন নির্মাণ কাজে পোড়ানো ইট ব্যবহার না করা হয়। সরকারি হচ্ছে নির্মাণ কাজে ইটের সবচেয়ে বড় গ্রাহক। রাস্তাঘাট ও ভবন নির্মাণে সরকার ইট ব্যবহার করে থাকে, বড় বড় কাজে ইট ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি এইসব কথা জানান। পরিবেশ উপদেষ্টা বলেন, সরকারকে পোড়ানো ইটের বিকল্প ব্যবস্থায় যেতে হবে। সরকার চাহিদাপত্র দিলেই এর সমাধান হতে পারে। অন্তর্বর্তী সরকারের হানিমুন পিরিয়ডের সময় শেষ উল্লেখ করে এবার তাদেরকে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। শুক্রবার রাজধানীর পুরানো পল্টনে প্রয়াত শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত অন্তর্বর্তী সরকারের ৯৯ দিন জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। চিরনিদ্রায় শায়িত হলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবদুল্লাহ।
শুক্রবার বেলা 11টার দিকে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বলফিল্ড মাঠে চতুর্থ জানাজা শেষে বড়আঁচড়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে লিখিতভাবে আবদুল্লাহকে শহীদ ঘোষণা করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এর আগে সিএমএইচে প্রথম জানাজা, সরোয়ার্দী কলেজে দ্বিতীয় ও জাতীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, ইয়াবা, গাঁজা, মদসহ 3 জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বউবাজার এলাকা থেকে রুহুল আমিন বিশ্বাস ও সেন্টু আহমেদকে এবং গোয়াখোলা গ্রাম থেকে আব্দুর রশিদ বিশ্বাসকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে দেশীয় 19টি অস্ত্র, রামদা, চাইনিজ কুড়াল 3টি, 418 পিস ইয়াবা, 150 গ্রাম গাঁজা, 10 লিটার মদ, টানা মোটরসাইকেল 1টি, নগদ টাকাসহ 3টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের অভয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। যশোরে হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন HDO এর প্রধান কার্যালয়ে উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল 4টায় উপজেলার আলমনগর দাখিল মাদ্রাসা মাঠে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ফিতা কেটে প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি শহীদুল ইসলাম। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে নেপাল। এর মাধ্যমে ভারতের পর তৃতীয় কোনো দেশে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করল হিমালয়ের দেশটি। শুক্রবার ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানো শুরু করে নেপাল। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ভার্চুয়াল অনুষ্ঠানের পর বিদ্যুৎ রপ্তানি শুরু হয়। সব মিলিয়ে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ পাঠাবে তারা। অক্টোবরের শুরুতে বিদ্যুৎ রপ্তানির এই ত্রিপক্ষীয় চুক্তিটি হয়। তবে এবছর অর্থাৎ 2024 সালে বাংলাদেশে শুধুমাত্র একদিনে বিদ্যুৎ পাঠাবে নেপাল। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। সম্প্রতি ওয়ানডে র্যাঙ্কিং প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC, কিন্তু সেখানে কাকতালীয়ভাবে দেখা মেলেনি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। যেহেতু তিনি ওয়ানডে থেকে অবসর নেননি, সেই হিসেবে র্যাঙ্কিংয়ে তার নাম থাকার কথা, কিন্তু সম্প্রতি প্রকাশিত র্যাঙ্কিংয়ে দেখা যায়নি তার নাম। এ বিষয়ে ICCর রুলসে বলা আছে, কোনো খেলোয়াড় 1 বছরের বেশি সময় ওয়ানডে না খেললে তার নাম র্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয়। সাকিব 2023 সালের 6 নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন, যেটি ছিল ওয়ানডে বিশ্বকাপের অংশ। বিশ্বকাপে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে থাকলেও ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। এরপর থেকে বাংলাদেশ বেশ কয়েকটি সিরিজ খেললেও দেখা যায়নি সাকিবকে। ফলে 1 বছরের বেশি সময় ওয়ানডে না খেলায় তার নাম র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।